28 বছর পর কাল ডাকসু নির্বাচন নাশকতার চেষ্টা হলে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি প্রক্টরের। ক্যাম্পাসে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে কোনো অপশক্তি যদি আপনাদের নলেজে থেকে থাকে দেবেন, আর আমরা অনুরোধ করছি, সতর্ক করছি। অস্বচ্ছ ব্যালট বাক্স বাতিলের দাবিতে স্মারকলিপি। প্রথম ধাপে 78 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। অনিয়মের অভিযোগে 19 কেন্দ্রে ভোট স্থগিত। বঙ্গবন্ধু মেডিকেল প্রস্তুত থাকলেও আসেনি খালেদা জিয়া। খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, ওনাকে যে কোনো সময় আসতে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সুস্থ বলেই চিকিৎসা নিতে চান না বললেন হানিফ। উনি হয়তো নিজেকে সুস্থ মনে করছেন বা যে কোনো কারণে হয়তো মনে করছেন যে এই মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই, সেখানে অনেক প্রকাশ করতে পারেন। বিএনপি চেয়ারপারসন অসুস্থ দাবি ফখরুলের। তিনি তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাকে জেলে পুরে রেখে দিয়েছে একটা মিথ্যা মামলা। এবং কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সে বিমান বিধ্বস্ত, 33 দেশের 157 আরোহী সবাই নিহত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি ফাহমিদা সালাম। সংবাদে এছাড়াও থাকছে, প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। কারো স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের, আবার কেউ স্বপ্ন দেখে আপন মনের মানুষকে একটু হাসি দেবার। আমার জন্য সেই মানুষটা শুধুই একজন। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। I never lose. যদি একদিন সিনেমা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়ার খবর। জেমি আমার খুব ভালো বন্ধু, ওর সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, ভাবছি বিয়েটা করে ফেলি। আমার মায়ের মতো। আমি তো কাউকে ভালোই বাসতে পারি না। ভুলে যাও, কিন্তু কেন? রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনের দিন কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী। এদিকে ভোট গ্রহণের সময় বৃদ্ধি এবং অস্বচ্ছ ব্যালট বাক্স বাতিলের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাম জোট সহ স্বতন্ত্র প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালের 6 জুন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকবার নির্বাচনের উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে 28 বছর পর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলোতে স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্র, পাঠানো হয়েছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। এদিকে অস্বচ্ছ ব্যালট বাক্স বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাম সংগঠনের প্রার্থীরা। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। আমরা অনাস্থা নিয়ে নির্বাচনে যাচ্ছি, তবে সকল ছাত্র সংগঠন আপনার একটি ব্যাপারে বদ্ধপরিকর, যদি নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সবকিছু নিয়ে এমন একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং সুষ্ঠুতা এবং নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়,
অথচ এখানে দেখলাম আমরা স্টিলের ব্যালট বাক্স রাখা হয়। প্রশাসনের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা আছে ছাত্রলীগের প্রার্থীদের। প্রশাসন যদি যেটি যৌক্তিক মনে করে সকল ছাত্র সংগঠনের স্বার্থে, শুধু আমাদের কথা শুনতে হবে এটি নয়, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেটি চায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন সেটি বাস্তবায়ন করে। এদিকে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সাদা দলের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করেন তারা। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন সহ বিভিন্ন কমিটিতে ভিন্ন মতের শিক্ষকদের প্রতিনিধিত্ব রাখা হবে, কিন্তু কর্তৃপক্ষ তা করেন নাই। নির্বাচন নিয়ে নাশকতার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান প্রক্টর একেএম গোলাম রব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কেউ যদি কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা এই শৃঙ্খলাকে অবনতি করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী, অল ইন্টেলিজেন্স কাজ করছে। আমরাও ডাকসু নির্বাচনকে সুন্দর করার জন্য যে ধরনের পদক্ষেপ আমরা নেব। সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। 43,000-এর বেশি ছাত্রছাত্রী এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সোহেল রানা, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শরীয়ত খান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, ব্যালট বাক্স নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে প্রশাসন কি বলছে এবং সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? আপনি জানেন যে কাল সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর এই নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি বিকেল 5টা থেকে সকল শাখাগুলোতে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হচ্ছে এবং আজ রাতের মধ্যেই এই ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো হলগুলোতে পৌঁছে দেওয়া হবে। আর এই কার্যক্রম নিয়ে আসলে অনেকেই ছাত্রলীগ ব্যতীত বেশ কিছু সংগঠন বিরোধিতা করেছে। তারা সংশয় প্রকাশ করেছে যে ব্যালট পেপার বা ব্যালট বাক্স যদি আগের দিন রাতে দিয়ে দেওয়া হয় হলগুলোতে, তাহলে সেই ক্ষেত্রে কারচুপির একটা সন্দেহ প্রকাশ তারা করেছেন। তারা কিছু বিএনপি এবং বাম সংগঠনগুলো থেকে কিছুক্ষণ আগেও দেখেছি যে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে যে স্বচ্ছ ব্যালট বাক্স যেন দেয়া হয়, আর এছাড়া আবার যেন নির্বাচন ভোট গ্রহণের সময় যেন 4 ঘন্টা বাড়ানো হয়। আর এছাড়া আপনি জানেন যে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ একবারে নিষিদ্ধ। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কর্তৃপক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বহিরাগত যারা আছেন তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য। এই ছিল সর্বশেষ। নাবিলা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন শরীয়ত খান। প্রথম ধাপে 78টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা চলছে। নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন প্রার্থীর এজেন্টরা। গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা হবে। অনিয়মের অভিযোগে বিভিন্ন উপজেলার 19টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করেছে প্রশাসন। এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। সেলিম মালিকের রিপোর্ট। প্রথম ধাপে 12টি জেলার 78টি উপজেলায় হলো নির্বাচন। এতে অংশ নেয়নি বিএনপি জোটের পাশাপাশি বামপন্থী দলগুলো। তাই নির্বাচনে ভোটের লড়াই হয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সকাল সকাল ভোট দিতে আসছি, চাপটা একটু কম আছে। খুব সুষ্ঠুভাবে ভালোভাবে ভোটটা দিতে পেরেছি। ভোট দিতে আসে কোনো সমস্যা নাই, সমস্যার সম্মুখীন আমরা হইনি। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। দলীয় প্রতীকের নির্বাচনে 5,847টি কেন্দ্রে ভোট দিয়েছেন 1,42,49,000 ভোটার। ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে লড়েছেন 207 জন, ভাইস চেয়ারম্যান পদে 386 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন 249 জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন 15 জন চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান ও 7 জন নারী ভাইস চেয়ারম্যান। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। কোনো রকম গন্ডগোল
কোনো ফাসাদ হয় নাই। খুবই সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা যার যার ভোট সঠিকভাবে সবাই দিতে পারছি। আমি নতুন ভোটার এবার হইছি, আর শান্তিপূর্ণভাবে আমি আমার ভোটটা দিতে পারছি নির্বিঘ্ন। অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি ভোট কেন্দ্র। এর মধ্যে সিরাজগঞ্জে একটি, নাটোরের বাগাতিপুর উপজেলায় একটি, হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছে পুলিশ, বিজিবি ও র্যাবের পাশাপাশি আনসার সদস্যরা। সেলিম মালিক, আরটিভি। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম হওয়ার ভোট কেন্দ্র বন্ধ এবং 2 জন রিটার্নিং কর্মকর্তা সহ অনেককেই ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে বলেও জানান তিনি। এ পর্যন্ত সিরাজগঞ্জ অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং লালমনিরহাটের পাটগ্রামে সহকারী রিটার্নিং অফিসার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত। আর বেশ কিছু যারা অনিয়মের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেও এরকম 10 জনের অধিক তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত থাকলেও আসেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই হাসপাতালে চিকিৎসা নিতে অনাগ্রহ দেখানোয় তাকে নেওয়া হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তার জন্য কেবিন প্রস্তুত রয়েছে এবং তিনি যে কোনো সময় এলে চিকিৎসা দেবে বিএসএমএমইউ। যথাযথ চিকিৎসা না পাওয়ার শঙ্কায় খালেদা জিয়া আসতে চান না বলে মনে করেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। মাদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। গেল বছর ফেব্রুয়ারিতে কারাবন্দী হওয়ার পর বিএসএমএমইউতে এপ্রিলে স্বাস্থ্য পরীক্ষা এবং অক্টোবরে ভর্তি হয়ে 1 মাস চিকিৎসা নেন খালেদা জিয়া। সম্প্রতি নিজের অসুস্থতার কথা আদালতে জানানোর পর তার চিকিৎসার সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। এজন্য বঙ্গবন্ধু মেডিকেলের 621, 622 নম্বর কেবিন প্রস্তুত রাখা হয় খালেদা জিয়ার জন্য। হাসপাতালে বাড়ানো হয় নিরাপত্তা। পরে রোববার দুপুরে কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে হাসপাতালের পরিচালক জানান আপাতত আনা হচ্ছে না খালেদা জিয়াকে। খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। হতে পারে হয়তো ওনার অসুস্থ থাকতে পারে, এটা আসার পরে আমরা বুঝতে পারব। যদিও খালেদা জিয়ার চিকিৎসক এবং ডেব নেতাদের অভিযোগ আগে যথাযথ চিকিৎসা না পাওয়ায় বিএসএমএমইউতে চিকিৎসায় অনীহা তার। যেহেতু ওনাকে 2 বার এখানে আনার পরও ওনাকে চিকিৎসা সম্পূর্ণ না করে ফেরত দেওয়া হয়েছে। দেশনেত্রী আজকে এখানে আসতে চাননি, দেশে থেকেই চিকিৎসা করতে চাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা না দিয়ে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যিনি তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছু দিকে লক্ষ্য করেননি, তাকে জেলে পুরে রেখে দিয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে। খালেদা জিয়া নিজেকে সুস্থ মনে করায় চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উনি যদি নিজেকে সেই পরিমাণ অসুস্থ বোধ না করেন তো উনি হয়তো নিজেকে সুস্থ মনে করছেন বা যে কোনো কারণে হয়তো মনে করছেন যে এই মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই, সেখানে অনেক প্রকাশ করতে পারেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যথেষ্ট আন্তরিক সরকার। তার এই হাঁটুর ব্যথা পুরনো হলো, তার আর্থাইটিসের প্রবলেম অনেক পুরনো হলো, বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। শেখ হাসিনা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। স্বাভাবিকভাবে কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ডক্টর আবু নাসার রিজভী এই তথ্য জানান। এর আগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক সেবাস্টিয়ান কুমার সামি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দিয়েছেন সেনা ও বিমান বাহিনী প্রধান। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আওরঙ্গজেবকে র্যাঙ্ক পরানো হয়। উদ্ভিদের জাত সংরক্ষণ,
নিবন্ধন, প্রজননবিদ ও কৃষকের অধিকার এবং আনুষঙ্গিক বিষয় সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব রেখে আজ সংসদে উদ্ভিদের জাত সংরক্ষণ বিল 2019 উত্থাপন করা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বিলটি উত্থাপন করেন। বিলে উল্লেখিত বিধান লঙ্ঘনজনিত অপরাধে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার প্রস্তাব করা হয়। এছাড়াও জাতীয় সংসদে আরও 10টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৈঠকের শুরুতে কমিটিগুলো পুনর্গঠন করা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রীর অনুমোদনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর প্রস্তাবে এই কমিটিগুলো পুনর্গঠন করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্স এর বিধ্বস্ত উড়োজাহাজের 149 জন যাত্রী ও 8 ক্রুর সবাই নিহত হয়েছেন। বিমানে 33টি দেশের নাগরিক ছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। ইমরুল হাসানের রিপোর্ট। বোয়িং 737 ম্যাক্স 8 উড়োজাহাজটি রাজধানী আদিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবি যাচ্ছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, আকাশে ওড়ার 6 মিনিট পরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনাটি জানিয়ে প্রথম টুইট করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। তিনি নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাজধানী থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। নির্মাতা কোম্পানি বোয়িং 2016 সালে B737 ম্যাক্স 8 উড়োজাহাজটি বাজারে ছাড়ে। গেল বছর এটিকে নিজ বহরে যুক্ত করে ইথিওপিয়ান এয়ারলাইন্স। 5 বছর আগে লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান ইন্দোনেশিয়ার উপকূলে বিধ্বস্ত হয়ে মারা যান 190 জন। ইমরুল হাসান, RTV। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। অগ্নিঝরা মার্চের খবর। 10 মার্চে বাঙালির অসহযোগ আন্দোলন আরও তুঙ্গে ওঠে। একমাত্র সেনা ছাউনি ছাড়া পূর্ব পাকিস্তানের সব জায়গায় ছিল বীর বাঙালির নিয়ন্ত্রণে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নির্দেশে চলছিল গোটা দেশ। এদিন সরকারি বেসরকারি ভবন, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব যানবাহনে ওড়ানো হয় কালো পতাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসায় দেশের পরিস্থিতি তুলে ধরে বিদেশি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেন। এদিন নারায়ণগঞ্জের কারাগার থেকে 40 জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে অবস্থা বিকদিক দেখে সামরিক কর্তৃপক্ষ রাজশাহী অঞ্চলে জারি করা অনির্দিষ্টকালের রাত্রিকালীন কারফিউ তুলে নেয়। এবার মিস্টার কুকের সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিহত 5 জনকে শরীয়তপুরের নিজ গ্রামে দাফন, এলাকায় শোকের ছায়া। এবং ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বন্ধ হয়ে গেল নেত্রকোনার সদর উপজেলার 2টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। সঙ্গে আছে আমি ফাহমিদা সালাম এবং আমি নাবিলা হাসান। 2019 সালের স্বাধীনতা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী 25শে মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে এটি তুলে দেবেন। এবছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্যাটাগরিতে 12 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। পদক পাবেন শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী মরণোত্তর, শহীদ ATM জাফর আলম মরণোত্তর, আকাম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডক্টর কাজী মিসবাহ নাহার, মরহুম আব্দুল খালেক মরণোত্তর, অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর, চিকিৎসাবিদ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নুরুন নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, সংস্কৃতিতে মুর্তজা বশির, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা প্রশিক্ষণে ডক্টর হাসিনা খান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। অস্তিত্ব সংকটের কারণেই নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। দণ্ডিত হয়ে তার শীর্ষ নেত্রী বেগম খালেদা কারাগারে, আরেকজন তার শীর্ষ নেতা বিদেশে পলাতক অবস্থায় আছেন। এই অবস্থায় একটি দলের একটা অস্তিত্ব নিয়ে সংকটের মধ্যে
সেই যারা অস্তিত্ব সংকটের মধ্যে ভুগছে তারা এই ধরনের কথাবার্তা বলে তাদের নিজেদের দলকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ঢাকার চেষ্টা করেন, এটা ছাড়া আর কিছু নেই। শুরু হলো নবায়নযোগ্য শক্তি জ্বালানি বিষয়ক দুদিনের আন্তর্জাতিক কর্মশালা ও প্রদর্শনী। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি আয়োজন করা হয়। 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজক ইটকল। এই সময় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের অনুষ্ঠানের পাশাপাশি মেলা উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী উপস্থিত ছিলেন। দেশি বিদেশি 65 প্রদর্শনী কোম্পানি ও 48 জন বিশেষজ্ঞ এই কর্মশালা পরিচালনা করছেন। প্রযুক্তি মেলায় 61টি স্টলের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি এফিসিয়েন্সি, গ্রিন বিল্ডিং সহ বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্প তুলে ধরা হয়। গ্যাসের দাম বাড়াতে গণশুনানির সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। প্রতিবাদে 13 মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে গণ অবস্থানের কথাও জানান তিনি। সমাবেশে অন্যান্য বাম দলগুলো অংশ নেন। কিভাবে লুটপাটের রাজত্ব চলছে এবং সেই টাকা জায়েজ করার জন্য তারা ওইখানে কমিশন বসায়, 4 দিন ধরে এখানে আলোচনা হবে। আমরা ভেতরে যেও সংগ্রাম করব, আমরা বাইরে থেকেও সংগ্রাম করব এবং জনগণের জাগরণের ভেতর দিয়ে এই সরকারকে আমরা পরিষ্কার করে বুঝিয়ে দেব, যা ইচ্ছা তাই করার দিন তোমার শেষ হয়ে গেছে। প্রতি দোকানের নিজ ব্যবস্থায় একটি ময়লা ফেলার বিন ও 2টি ফুলের টব বা গাছ লাগাতে হবে বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। রোববার বিকেলে রাজধানী গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে এই কথা বলেন তিনি। মেয়র বলেন, নির্দেশ পালনকারীদের জন্য পুরস্কার ও অমান্যকারীদের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। এ সময় সাংবাদিক ও সিটি কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করারও ঘোষণা দেন মেয়র। দায়িত্বে প্রত্যেকে একটি করে বিন স্থাপন করতে হবে। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিহত 5 জনের দাফন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের জাফর আলী গ্রামের পারিবারিক কবরস্থানে 5টি মরদেহের দাফন সম্পন্ন হয়। গতকাল জামশেদা বেগম ও আজ সকালে দেলোয়ার, মাহি, মিম ও জোনায়েদ সহ মোট 5 জনের লাশ দাফন করা হয়। শাহিদা বেগমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানায় স্বজনরা। এই ঘটনায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আহত শাহজালালকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গেল বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী নৌকাটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে যাত্রীবাহী বাস চাপায় মারা গেছেন 2 নির্মাণ শ্রমিক। সকালে উপজেলার চান্দেরবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নির্মাণাধীন একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে বাস চাপায় ঘটনাস্থলে 2 শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শওকত আলী নামের এক বৃদ্ধ। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বন্ধ হয়ে গেল নেত্রকোনার সদর উপজেলার 2টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী শিক্ষকদের জীবন শঙ্কার কারণে স্কুল কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্কুল পরিচালনা কমিটি। এমন পরিস্থিতির জন্য শিক্ষা বিভাগের উদাসীনতাকে দায়ী করে শিগগিরই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে স্থানীয়রা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মোখলিসুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন অফি ইসলাম। নেত্রকোনা সদর উপজেলার ধিতপুর গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের প্লাস্টার খসে পড়ছে দীর্ঘদিন ধরেই। কদিন আগে ছাদের প্লাস্টার পড়ে আহত হয় কয়েক শিক্ষার্থী। এমন অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে রেখে স্কুল চালাতে চান না কেউই। একই অবস্থা নেত্রকোনা সদরের আরেক স্কুল শিমুলজানি প্রাথমিক বিদ্যালয়ের। ভবনের দেওয়াল ভেঙে পড়েছে পাশের পুকুরে। আমাদের মা বাবা স্কুলে আসতে নিষেধ করে, কখন জানি কি হয়, সাত গুড়ি গুড়ি হয়ে ভেঙে পড়ে। বিল্ডিংটা ভেঙে যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন আমরা। এই একটা বিল্ডিং মাত্র 2টা ক্লাসরুম। ছাত্রছাত্রীরাও বাপ মা একবার দিতে চায় আর একবার দিতে চায় না, তবু ছাত্ররা সমমানী পরীক্ষার তাগিদে ওরা চলে আসে। এমন পরিস্থিতিতে উদ্বেগ আর ক্ষোভ জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এটি যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এত বিষয়ে আমি
উপজেলা পরিষদের সভায় বহুতবার আলোচনা করেছি। ডিসি প্রশাসন থেকে শুরু করে জেলা শিক্ষা অফিসারকেও অবহিত করছি। আমার মনে হয় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে তাদের টনক নড়বে না। তবে নতুন ভবন নির্মাণে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। নতুন ভবনের জন্য আমাদের শিক্ষা কমিটির রেজুলেশনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর নতুন ব্যবস্থাপনা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে খুব দ্রুতই বরাদ্দ আসতে পারে। কেবল চিঠি চালাচালি নয়, শিক্ষার মৌলিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। অফি ইসলাম, টিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 20তম শরিয়া কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামী বীমা সম্প্রসারণ ও নতুন বীমা পলিসি প্রণয়ন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সভাপতিত্বে রাজধানীর কারওয়ান বাজারে NLI টাওয়ারে সভায় শরিয়া কাউন্সিল সদস্য ডক্টর এম শমশের আলী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন আহমেদ, SM শামসুল আরিফিন, জামাল এম এ নাসের, কাজিমউদ্দিন, আব্দুল ওয়াহাব মিয়া ও GM হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার মিস্টার কুকি সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। মিয়ানমারের রাখাইনে পুলিশ স্টেশনে হামলায় 9 পুলিশ সদস্য নিহত, আরাকান আর্মির দায় স্বীকার। এবং বৃষ্টি বিঘ্নিত ওয়েলিংটন টেস্টে 173 রানে পিছিয়ে নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে 211 রানে অল আউট বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপাল গেল বাংলাদেশ নারী দল। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে উড়াল দেয় 28 সদস্যের প্রতিনিধিরা। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় টুর্নামেন্টের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার লক্ষ্য বলে জানান কোচ গোলাম রাব্বানী ছোটন। এজন্য দীর্ঘদিন অনুশীলন করে শারীরিক ও মানসিকভাবে মেয়েরা প্রস্তুত বলেও জানান ছোটন। আর নিজেদের সেরাটা খেলার আশাবাদ জানান অধিনায়ক সাবিনা খাতুন। মঙ্গলবার নেপালের বিরাটনগরে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভুটান। কিন্তু খেলার উপরে আছে এবং আমি মনে করি যে আমাদের একটা কম্বাইন্ড টিম আছে, তো আশা করি যে আমরা যে লক্ষ্যটা নিয়ে যাচ্ছি আমরা ভালো কিছু একটা নিয়েই ফিরবো। বয়সভিত্তিক টুর্নামেন্টটা ভালো করছে, 18তেও আপনার সাউথ এশিয়া তারা চ্যাম্পিয়ন। এখন হলো মেয়েদের জন্য চ্যালেঞ্জ হলো যে আপনার এই দুই দলের বিপক্ষে মানে প্রবল শক্তি প্রয়োগ করা এবং প্রতিরোধ গড়ে তোলা। এবার সাংস্কৃতিক সংবাদ। সারা দেশে সিনেমা হলগুলোতে তৃতীয় দিনের মতো চলছে যদি একদিন চলচ্চিত্র। খুলনায় শঙ্খ সিনেমা হলে দিনে 4টি শো প্রদর্শনী হচ্ছে। প্রতিটি শোতেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হল কর্তৃপক্ষ আশা করছে যদি একদিন দারুণ দর্শকপ্রিয় হবে। যশোরের মনিহার সিনেমা হলে চলছে এই ছবিটা অনেক সুন্দর, দর্শকের মন জয় করতে পেরেছে। আমরা সবসময় তাহসানের নাটক, সিনেমা, গান সবকিছুই দেখি, তার প্রথম সিনেমা তাই দেখতে আসলাম। যশোরের মনিহার সিনেমা হলে চলছে যদি একদিন। দীর্ঘদিন পর ভালো সিনেমা পেয়ে হলমুখী হতে শুরু করেছে সব শ্রেণীর দর্শক। বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আমরা আশা করি ওনারা এই ধরনের ছবি তৈরি করবে। আপনার পরিবারের জন্য যেমন একটি গল্প প্রয়োজন পড়ে, ঠিক তেমনই একটি গল্পের ছবি। পাবনায় রূপকথা হলে যদি একদিনে প্রদর্শনী চলছে। প্রায় প্রতিটি শো হাউসফুল হচ্ছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। আসে খুবই মনে হয় যে ভালো হতো, সমাজের মানুষ অনেক কিছু শিখতে পারতো এগুলো দেখে। আর আসলে এটা মানে সামাজিক সব কিছু তুলে ধরা হয়েছে। ছবিটা আসলে খুবই সুন্দর মানের সামাজিক ছবি। এই ছবি দেখে আমার মনে হয়েছে মোস্তফা কামাল রাজ সাহেব যে ছবিটা তৈরি করেছেন, মানুষ এতে হলমুখী হবে। বরিশালের অভিরুচি হলে মুক্তি পেয়েছে যদি একদিন। সিনেমার কাহিনী দেখে খুশি দর্শকরা। তারা বলছেন এমন ছবি আরও নির্মিত হওয়া দরকার।
একটা বাচ্চা নিয়ে কাহিনী আছে, এজন্যই সব মিলিয়ে দেখতে আসা। তাহসান প্রথমবারের মতো এই সিনেমা করতেছে, এজন্য তাহসানের এই ছবিটা আমি দেখতে আসছি। এরকম ছবি দেখার মতো দর্শক কিন্তু আসলে বাংলাদেশে আছে, তাইলে হয়তো দেখা গেছে আপনার এই সিনেমার যে প্রবলেমটা এটা আর থাকবে না। সদ্য মুক্তি পাওয়া যদি একদিন সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। দেশের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্সের প্রতিটি শোতে থাকছে দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শক রাজধানী বলাকা সিনেমা হলে আছেন সকমে জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, যদি একদিন সিনেমাটি কেমন সাড়া ফেলেছে? বলাকা সিনেমা হল যেটি নিউ মার্কেটে অবস্থিত, এবং কিছুক্ষণ আগে 7:45টার দিকে এখানে একটি শো শুরু হয়েছে যদি একদিন সিনেমার, এবং সেই শোতে কিন্তু আসলে প্রচুর মানুষের সিনেমাটা দেখছেন এবং তারা গ্রহণও করছেন। আমি যতটুকু এর আগের শোগুলোতেও দেখেছি তারা ছবিটি সম্পর্কে আসলে খুব ভালো মন্তব্য করছেন। এটি পারিবারিক গল্প, ভালোবাসার গল্প, বাবা এবং মেয়ের একটি ভালোবাসার গল্প, এবং সেই পারিবারিক গল্পটিকে সাধারণ মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করছেন। তাদের আবেগ, তাদের ইমোশন দিয়ে তারা বুঝাচ্ছেন যে আসলে কতটা ভালোভাবে তারা গ্রহণ করছেন। এবং আমি যদি আপনাকে একটু বলি যে গেল 8 মার্চে এই ছবিটি মুক্তি পেয়েছে এবং সারা দেশে 22টি হলে ছবিটি চলছে। নাবিলা এখন আমার সঙ্গে যোগ দিচ্ছেন এই ছবিটির পরিচালক মোস্তফা কামাল রাজ, এবং আমি তার কাছে একটু জানতে চাবো যে ভাই কেমন দেখছেন, চারিদিকে সারা কেমন দেখছেন? এখন পর্যন্ত খুবই পজিটিভ এবং সব জায়গা থেকে রেসপন্স পাচ্ছি, সোশ্যাল মিডিয়া এবং ফোন এবং বিভিন্ন হলে যাচ্ছি। সবার একই কথা, এটা একটা ফ্যামিলি ড্রামা, এবং অনেকে প্রশ্ন করে যে কেন কাঁদাচ্ছেন। যেমন একটু আগে আমার এখানে আসার আগে দেখা হয়েছে ফেরদৌস ভাইয়ের সাথে, চিত্রনায়ক। উনি বলতেছে সারা জীবন হাসি নাটক বানাইছেন, হঠাৎ করে কেন কান্নাকাটি শুরু করাচ্ছেন মানুষকে। সারা জীবন হাসাইছি, এখন কাঁদাতে ইচ্ছা হচ্ছিল। তো এইসব ফিডব্যাক শুনতে ভালো লাগতেছে যে আসলে সবাই অ্যাকসেপ্ট করছে যে ইমোশনগুলি কাজ করতেছে, মানুষের হৃদয়ে টাচ করতে পারছি। এটা অনেক শান্তি আর কি। আই এম প্রাউড। দর্শকদের উদ্দেশ্যে কি থাকবে, যারা এখনো ছবিটি দেখেনি তাদেরকে উদ্দেশ্যে আপনার কি থাকবে এবং কেন ছবিটি দেখবে? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা হলে এসে সিনেমা দেখুন। আর এই সিনেমাটা আসলে আপনাদের জন্য আমি বানানো। আমার বিশ্বাস যে আপনারা সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে উঠবেন না, এবং সিনেমা শেষে অনেক চমক পাবেন যে বের হওয়ার পরে একটা ঘোরের মধ্যে থাকবেন, এবং আপনার দেখে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখতে বলবেন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন নাভিলা, যে আমিও নিজেও কিছুক্ষণ আগে ছবিটি দেখছিলাম এবং অনেক দর্শকের চোখের কোণে কিন্তু আসলে আমি নিজেও অশ্রু দেখেছি। তারা হলে বসে কান্না করছিলেন। গল্পটি আসলে এমনভাবেই তৈরি করা, আসলে দর্শক যখন ছবিটি দেখবেন তখন তারা এই গল্পটি ভালো লাগবেই বলে আমাদের কাছে আসলে মনে হয়েছে, এবং সাধারণ দর্শকরা বলছেন যে অসাধারণ একটি ছবি দেখলাম অনেকদিন পরে। নাভিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানী বলাকা সিনেমা হল থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। সংবাদ শেষ করব নড়াইলের ঐতিহ্যবাহী লাঠি খেলার খবর দিয়ে। নড়াইলের সুলতান মেলার 7ম দিনে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। শনিবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে ঘণ্টাব্যাপী লাঠি খেলা প্রদর্শন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল দল। এর আয়োজন করে জেলা প্রশাসন এবং SM সুলতান ফাউন্ডেশন। লাঠিয়াল দল সড়কে দিয়ে প্রতিপক্ষকে আঘাত, আত্মরক্ষা সহ শারীরিক নানা কসরত দেখান। এটি দেখতে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। প্রতি বছর এই সুলতান মেলা সৌজন্যে এই লাঠি খেলাটা দেখতে পারি। এই লাঠি খেলা আস্তে আস্তে বিলুপ্তির পথে। তো লাঠি খেলা প্রতি বছর এই সুলতান মঞ্চের এখানে অনুষ্ঠিত হয়। সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দীর্ঘ 28 বছর পর কাল ডাকসু নির্বাচন, নাশকতার চেষ্টা হলে কাউকে ছাড় নয় হুঁশিয়ারি প্রক্টরের। অস্বচ্ছ ব্যালট বাক্স বাতিলের দাবিতে স্মারকলিপি। প্রথম ধাপে 78টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। অনিয়মের অভিযোগে 19 কেন্দ্রে ভোট স্থগিত। বঙ্গবন্ধু মেডিকেল প্রস্তুত থাকলেও আসেননি খালেদা জিয়া। সুস্থ বলেই চিকিৎসা নিতে চান না বললেন হানিফ। বিএনপি চেয়ারপারসন অসুস্থ, দাবি ফখরুলের। এবং কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত। 33 দেশের 157 আরোহী সবাই নিহত।
সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। আর টিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।